আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র বিনির্মাণের পথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণ তাদের প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কাজ করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেই কাজ করছে সরকার। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত শুভেচ্ছা সভায় এসব কথা বলেন তারেক রহমান। সাব্বির আহমেদের ছবিতে শামীম চৌধুরীর রিপোর্ট। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজনে যোগ দিতে দেশের বৃহত্তম মৎস্য হাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর। পথিমধ্যে শিক্ষার্থী সহ সর্বসাধারণের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত প্রধানমন্ত্রী। জেলার কটিয়াদীতে রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মৎস্য শিল্পে অবদানের জন্য 13 ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2026 প্রদান করেন তিনি। বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন মৎস্য খাত নিয়ে আগামীর পরিকল্পনা। উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা ফান্ডের কথাও জানান সরকার প্রধান। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্টআপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয় গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সফরের প্রথম কর্মসূচি জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য বিগত সময়ের অপরিকল্পনাকে দায়ী করেন সরকার প্রধান। যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে রুখে দিতে আহ্বানও জানান তিনি। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এর আগে একই এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান উচ্ছ্বসিত জনতাকে। মৎস্য, কৃষি এবং হাওর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পুনঃখনন এবং হাওর পর্যটন বিকাশে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। শামীম চৌধুরী, আরটিভি, কটিয়াদী, কিশোরগঞ্জ। এদিকে বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় গুরুদের মাসিক সম্মাননী প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। তিনি বলেন, যারা জনগণকে বিভ্রান্ত করছে গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। অতীত ইতিহাস বিবেচনা করে এদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামী 5 বছরের মধ্যে প্রত্যেক উপজেলার 50 শয্যার হাসপাতালকে 151 শয্যা উন্নীত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে কি কি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আরেকটি বিষয় জানাবেন যে স্থানীয়রা সরকার প্রধানের কাছে কি কি দাবি তুলে ধরেছেন?
ফাহমিদা, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের সর্বশেষ কর্মসূচি এই শোলাকিয়া মাঠের উন্নয়ন প্রকল্প এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি, সেটাতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। বিশেষ করে কিশোরগঞ্জে যে হাওর এলাকা, এখানে বাংলাদেশের মিঠা পানির বিভিন্ন মাছ এখানে উৎপাদিত হয়, সেই মাছ যাতে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো যায় খুব সহজে, সেই ব্যবস্থা যাতে করা যায়, সেরকম একটা দাবি কিশোরগঞ্জবাসীর ছিল প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই চেষ্টা করবেন, পাশাপাশি এই মিঠা পানির মাছ যাতে দেশের বাইরে রপ্তানি করা যায় সেই লক্ষ্যেও সরকার উদ্যোগ গ্রহণ করবে, এমনটা প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। আপনি দেখছেন যে এখানে সন্ধ্যা হয়ে গেছে এবং কিছুটা বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং জনসাধারণ অপেক্ষা করছে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে কি বলেন, কি দিক নির্দেশনা দেন সেটাই তারা শুনবেন, এমনটি এখানকার যারা উপস্থিত আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কিশোরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর কাছে কি দাবি করেছেন সেটি জানতে চেয়েছেন। কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি কিশোরগঞ্জ জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদী, সেই নরসুন্দা নদী মৃত প্রায়, তাদের দীর্ঘদিনের দাবি এই নদী যাতে খনন করা হয়, অর্থাৎ পুনঃখনন করা হয় এবং এর নাব্যতা যাতে ফিরে আসে। পাশাপাশি কিশোরগঞ্জে যে মৎস্য প্রজনন কেন্দ্র এবং মৎস্য গবেষণাগার করার কথা রয়েছে, সেটি উন্নত করার কথা রয়েছে, সেই বিষয়েও কিন্তু তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন। এর পাশাপাশি এই শোলাকিয়া মাঠ সংস্কার করে এটি যাতে উন্নত করা যায় সেই দাবি তাদের দীর্ঘদিনের ছিল, সেটি কিন্তু প্রধানমন্ত্রী আজকে সেই দাবি পূরণ করবেন, সে কারণেই তিনি এখানে আসছেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে গিয়েছিলেন এবং পুরাতন স্টেডিয়ামে সেখানে তিনি ইমাম মুয়াজ্জিনদের যে প্রতি মাসে সম্মানী প্রদান করা হয়, সেই সম্মানী প্রদানের কিশোরগঞ্জের যে উদ্বোধন সেটি তিনি করেছেন, পাশাপাশি ফ্যামিলি কার্ডের উদ্বোধন তিনি করেছেন। এর পাশাপাশি অসহায়, দুস্থ এবং গুরুতর অসুস্থ এরকম কয়েকজন ব্যক্তিকে তিনি অনুদানের অর্থ তুলে দিয়েছেন। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন একজন ব্যক্তির হাতে তিনি সরকারি চাকরির নিয়োগপত্র তিনি তুলে দিয়েছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে এসেছেন এবং কিশোরগঞ্জে এসে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নে গিয়েছেন এবং সেখানে তিনি মির্জাপুর ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি জাতীয় মৎস্য পক্ষ 2026, এটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদিতে এবং সেখানে 13 ক্যাটাগরিতে 14 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে তিনি এবারের জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি রাখেন তার নেতাকর্মীদের উপর এবং জনসাধারণের জন্য, সেটার জন্য এখানকার মানুষ অপেক্ষা করে আছে। ফাহমিদা, এই ছিল আমার কাছে শোলাকিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিমানবন্দরকে সম্প্রসারিত করে বিদেশে মাছ রপ্তানির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। বলেন, বিশ্বে 8ম অবস্থানে থাকা দেশের মৎস্য খাত আরও সামনে এগিয়ে নিতে কাজ করছে সরকার। অন্যদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ভোটারদের আঙুলের কালি মুছে যাওয়ার আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। উদ্বোধন ঘোষণা করেছেন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে দুপুরে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে যোগ দেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। মন্ত্রী বলেন, কার্গো বিমানে করে রাজশাহী অঞ্চলে তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে কাজ করছে সরকার। ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, ফ্যাসিবাদের আমলে ধ্বংস হওয়া মৎস্য সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার। আমাদের দেশের অর্থনীতির চাকা ঘোরে আমাদের কৃষকদের কারণে, আমাদের মৎস্যজীবীদের কারণে। বরিশালের জেলা আইনজীবী সমিতির 10তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গুপ্ত সুপ্তরা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করলেও এর সুফল পেতে শুরু করেছে জনগণ। এদিকে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের 26টি জেলায় এ কমপ্লেক্স নির্মাণ করছে সরকার। তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই
আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এই কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। মানিকগঞ্জে উন্নয়ন সভায় অংশ নিয়ে জেলায় 2টি উপশহর নির্মাণের ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা। মানিকগঞ্জে আমরা 2টা উপশহর নির্মাণ করা হবে। আমরা কিন্তু অলরেডি গজারেতে জায়গা দেখেছি যা উপশহর করার জন্য। খুলনায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে হারিয়ে যাওয়া সংস্কৃতি, গান, কবিতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। যশোরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনে শিশুদের বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকলের ডিজিটাল ডিভাইস নির্ভর হয়ে গেছে, তাতে অনেক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। আবারও আমাদেরকে বইয়ে ফিরে যেতে হবে। জেলা প্রশাসন, বিশ্ব সাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় 5 দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। সুলাইমান কবির, RTV। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে ঢাকার সহায়ক পরিবেশ চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। ভারতের NDTV গণমাধ্যমটিতে প্রচারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আগামী সপ্তাহে শীর্ষক এক প্রতিবেদনে প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তাতে প্রধানমন্ত্রী ভারত সফরে পরিবেশ নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন AKM শহীদুল করিম। ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ভারতের সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মত বিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। আমরা তাদের প্রক্রিয়ার অপেক্ষায় আছি। বিএনপি সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন এ ঘোষণা দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তনের বিষয়টি ভবিষ্যতে সংসদ নির্ধারণ করবে। আর জামাত নেতারা জানান তাদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হবে না। আতিকা রহমানের রিপোর্ট। তফসিল অনুযায়ী যাচাই বাছাই শেষে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা বাছাই করে নির্বাচনী কর্তা ও সিইসি AM নাসির উদ্দিন। যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংবিধান অনুযায়ী সব আইন মেনেই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে নির্বাচনের জন্য। না, বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। আর জামায়াত নেতা আব্দুল বাতেন বললেন, সংবিধানের 70 অনুচ্ছেদের প্রতিফলন হলে তাদের প্রার্থী জয়ী হতেন। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা চাই যে দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাকে, এটা আমরা চাই। 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোটে অংশ নেবেন। আতিকা রহমান, RTV, ঢাকা।
সরকারি কর্মকর্তাদের নবম পে স্কেলের ফলে সামনে অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার বলেছেন, কর্মসংস্থান ও উৎপাদনের মাধ্যমে সরকার তা মোকাবেলা করবে। সচিবালয়ে তিনি জানান, চলতি অর্থ বছরের মধ্যে বাস্তবায়ন হবে নতুন পে স্কেল। তবে এই অর্থনীতি ও ব্যাংক খাত পুনরুদ্ধার সরকারের প্রধান চ্যালেঞ্জ। পতিত আওয়ামী লীগ সরকার 17 বছর জনপ্রশাসনকে ধ্বংস করে ফেলেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আমি জনপ্রশাসন নিয়ে বলবো না সরকার নিয়ে বলবো? গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মেরে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। এই বিষয়ে বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ একটি কমিটি করে তদন্ত করার দাবি করেন তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে সব কথা বলেন রিজভী। এই সময় আইনের শাসন প্রতিষ্ঠা, ভিন্ন মতকে সম্মান, গুম খুনহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বেগম জিয়াকে সম্মান করার আহ্বান জানান তিনি। মানে ফুড পয়জনিং করা হয়েছে এবং এটা আসলে সত্য। এটা সরকার, বর্তমান সরকার এই বিষয়ে একটা অতি জরুরিভাবে একটা খুব মানে হাই পাওয়ারফুল একটা তদন্ত কমিটি করা দরকার। যে মানুষটি হেঁটে গেলেন কারাগারের ভিতরে, সেই মানুষটি জরাজীর্ণ অবস্থায়, অসুস্থতায়, রোগে শোকে ধুকতে বের হলেন। জ্বালানি সমস্যার সমাধানে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক সেমিনারে এই কথা বলেন তিনি। এদিকে আরেক সেমিনারে সিপিডি জানিয়েছে, পোশাক কারখানাগুলোর বিদ্যুৎ চাহিদা 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা গেলে মাসিক জ্বালানি ব্যয় প্রায় 16% কমানো সম্ভব। 350টি কারখানার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশে চলমান তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম। উৎপাদন ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পোশাক সহ অন্যান্য শিল্প কারখানা। এমন পরিস্থিতিতে শিল্প কারখানাগুলোতে বিকল্প জ্বালানি উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এলএনজি সহ অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা পোশাক শিল্পে ব্যয় বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে। আমরা যদি বাংলাদেশে এখন একটা বিজিএম যদি স্টেটমেন্ট করে যে সাস্টেইনেবিলিটি ইম্পর্টেন্ট না, শেষ, খোদাফেজ। বিকজ আমার আশেপাশের দেশগুলো সাস্টেইনেবিলিটি ছাড়া কোনো কথাই বলছে না। বটলনেকগুলো ওনারা কোনোভাবে 6 মাসের মধ্যে একটুও ছোটাতে পারছেন না। যে বক্তৃতা, বাজেট বক্তৃতা দেওয়া হচ্ছে যে আমরা কোনো সোলার পণ্যের উপরে, সোলার সিস্টেমের উপরে, ব্যাটারি স্টোরেজের উপরে ট্যাক্স দিব না, সেখানে কেন এখনো প্রায় 50% ট্যাক্স রয়ে গেছে। এ সময় দেশের জ্বালানি সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে অভ্যন্তরীণ গ্যাস সম্প্রসারণ ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কমিটি করার আহ্বান জানিয়ে সিপিডির গবেষণা পরিচালক বলেন, এলএনজির উপরে নির্ভর করে টেকসই জ্বালানি নিশ্চিত করা সম্ভব নয়। আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা চাইবো যে এই কমিটি জরুরি যে সমস্ত অপারেশনাল ডিসিশনগুলো, বটলনেকসগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে, এইগুলোর ব্যাপারে তারা জরুরি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী তারা আমাদেরকে আগামী দিনের পথরেখা দেখাবেন। এদিকে জ্বালানি সমস্যা অতীত থেকে পাওয়া উল্লেখ করে আরেক সেমিনারে অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই 6 মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। We are trying to do everything in the quickest possible time. জ্বালানি সংকট ও অর্থায়নের অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগ থমকে গেছে জানিয়ে সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, সংকট কাটানো গেলে দেশে টেকসই প্রবৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরও 11 বাংলাদেশির। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্য অনুযায়ী খাবার ও পানীয় সংকটে কয়েকজনের মৃত্যু হয়। গত 3 আগস্ট 42 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে। নৌকাটিতে থাকা 42 যাত্রীর 38 জনই বাংলাদেশি। যাত্রার কিছুক্ষণ পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি।
গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি সাগরে ভাসতে থাকে। টানা 9 দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে এটি মিশরের একটি উপকূলের কাছে পৌঁছায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে 18 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাংলাদেশিরা সুস্থ হলে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে দূতাবাস। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি হোসেন আহমেদ শাহরুখ এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে মোহাম্মদপুরের বসিলায় র্যাব 2 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ এলাকা থেকে শাহরুখ ও তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রায়ের বাজার এলাকায় একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল, রিভলভার ও ম্যাগাজিন সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট 11 আসামিকে গ্রেফতার করল র্যাব। আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়ি হতে একটি বিদেশি 7.6265 mm পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলভার, 2 রাউন্ড তাজা গুলি, 260 গ্রাম গান পাউডার এবং 2টি সামুরাই উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির অভিযোগে ডাকাত চক্রের মূল হোতা তৈয়ব ও তার 6 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। গ্রেপ্তার এড়াতে ডাকাতির সময় পকেট রাউটার ব্যবহার করত তারা, যাতে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা না যায়। এর আগে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়ায় তৈয়ব। তার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় 45টি মামলা রয়েছে। এই দুর্ধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী প্ল্যানার এই 45টা মামলায় 45 বার সে জেলে গিয়েছে এবং 45 বারই 3 মাস 4 মাস 5 মাস পর পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেপ্তার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্কসলেস 2026 ইন্টার ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী শক্তি ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে ঢাকা ব্যাংক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মাস্টার কার্ডের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ঢাকা ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টার কার্ড স্পার্ক প্রিপেইড কার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাক আহমেদ এবং হেড অফ রিটেল বিজনেস HM মুস্তাফিজুর রহমান। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।